যেটা মূল মন্ত্র, যেটা আমি বলতে চাইছি আপনাদের, এটা হচ্ছে ত্রিপুরার বাঙালির জন্য একটা অশনি সংকেত। এই অশনি সংকেতটা কি? আমি জানি, মানে এই যে কথাগুলো আমি বলি তাতে ত্রিপুরার বাঙালির কিছু যায় আসে না। কিছু এক এলাকা, মানে কাঞ্চনপুর এবং যে সমস্ত এলাকায় বাঙালিরা এফেক্টেড, সেই সমস্ত এলাকার বাঙালি ছাড়া আর কোনো বাঙালি, অন্যান্য এলাকার ত্রিপুরার বাঙালিদের কিচ্ছু যায় আসে না। এটা আমি জানি, আমার কাছে সম্পূর্ণ খবর আছে। আমি মোটামুটি ত্রিপুরার প্রত্যেকটি জেলা, শহর, ছোট শহর, গ্রামে কেউ না কেউ আছে যে আমার সাথে যোগাযোগ রাখে। এটা আমার সৌভাগ্য, মানুষ আমাকে ভালোবাসে এবং সেই জন্য আমি সব খবরাখবরগুলো বিভিন্ন জায়গার আমি সময় সময় পাই। আর অ্যাকচুয়াল সিচুয়েশন, কারণ মুখে একটা কথা বলা আর প্রমাণ সহ, মুখে একটা কথা বলা আর প্রমাণ সহ একটা কথা জানতে পারা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো আমি জানি যে ত্রিপুরার ওই কাঞ্চনপুর এডিসিতে যারা সমস্যায় ভুগছে, যে মানুষগুলো, তারা ছাড়া আর যারা আছে তারা যে কোনো ধরনের, তাদের যে কিছু যায় আসে না এই সমস্যায়, এইটা আমরা জানি। এবার আমি আপনাদের এই বিষয়টা নিয়ে ছোট্ট করে কিছু জিনিস তুলে দেব, এবং সেই ছোট্ট করে যে জিনিসগুলো আমি তুলে দিব সেগুলো একটু ভালো করে শুনবেন। এই যে আজকের যে ত্রিপুরার পরিস্থিতি, এই আজকের ত্রিপুরার পরিস্থিতি একটা সময় আসামেরও 90-এর দশকে আমরা দেখেছি। 90-এর দশকের বাঙালিরা আসামের এরকমই একটা গা ছাড়া ভাব ছিল। এরকমই একটা গা ছাড়া ভাব ছিল। গা ছাড়া ভাব কিরকম বলছি? ঠিক আছে, আমার তো হাসেনি, আমার পাশের বাড়ি রেস, ঠিক আছে, যা চালাবো, যাবে ও ট্রাইব্যুনালে যাবে, বর্ডার পুলিশে যাবে, গিয়ে প্রমাণ করবে সে বাংলাদেশি না, বিদেশি না, কিছু যায় আসে না। এই যে দায় সারা ভাব। আর আমাদের নেতারা, ভালো করে শুনুন, বাঙালির যারা নেতারা ছিলেন, বিভিন্ন বাঙালি গণসংগঠন, বাঙালির নামে যারা ছাত্র যুব সংগঠন করে, সেই সময়ের কথাও বলছি, আসামের প্রেক্ষিত আসাম, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারা সেই সময় নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য যখন যে সরকারের থেকেছে তার তাবেদারি করেছে, পরিষ্কার। এবং যেহেতু তাবেদারি করেছে, তাবেদারি করে তো আপনি আপনার দাবি আদায় করতে পারেন না। কারোর সাথে তেল দিয়ে রফা দফা করে নিয়ে আপনি তো জাতির কল্যাণ করতে পারেন না। কয়েকজন মুসলিমে কয়েকজনের কল্যাণ হতে পারে, মুসলিমে কয়েকজনের কল্যাণ হতেই পারে, পরিষ্কার কথা। কয়েকজনের কল্যাণ হয়েছে, কয়েকজন না, বেশ কয়েকজনের কল্যাণ হয়েছে এই বাঙালি আন্দোলনের জোরে অতীতে। এটা আমরা দেখেছি, এর মধ্যে কোনো ভুল নেই। এইবার যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, একই প্রেক্ষাপট ত্রিপুরা আজকের দিনে। হঠাৎ করে 1 মিনিট, একটা ফোন আসছে। हाँ जी सर, हाँ ठीक ठाक, हाँ ठीक है, मैं आपको अभी फोन करता हूँ। हाँ अभी बताओ, ठीक। তো এই যে পুরো যে একটা কর্মযজ্ঞ আসামে চলেছিল, যখন বাঙালি ভেবেছে আমার তো কিছু হবে না, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালিরা ভেবেছে আমরা তো বাঙালি মেজরিটি এলাকায় বসে আছি, আমাদেরকে কে ডি ভোটার বানাবে, আমাদেরকে ডাউটফুল ভোটার আমাদের কে বানাবে? আর ডাউটফুল ভোটার যদি আমাদের কেউ বানায়, আমাদের কি ঘন্টা করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা দেখেছি বরাক উপত্যকায় ডি ভোটারের নামে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে। বরাক উপত্যকার মানুষ ডিটেনশন ক্যাম্পে গেছে। বরাক উপত্যকার মানুষ অর্জুন নমশূদ্রকে পিলার টু পোস্ট দৌড়তে হয়েছে কাগজ তৈরি করতে, কাগজ সব বার করার জন্য। কাগজ আছে, তার কাছে নেই। এই অফিস, বিডিও অফিস থেকে বার করার জন্য হিমশিম খেতে হয়েছে। আর সেই
সেই যে কষ্ট কাগজ জোগাড় করা, সেই কষ্ট সহ্য করতে না পেরে অর্জুন নমশূদ্র আত্মহত্যা করেছিল। আর এই সেই অর্জুন নমশূদ্র যে আত্মহত্যা করেছিল, তার নাম তখনকার দিনের যে নিজেকে প্রধান সেবক বলে এসেছিলেন ভারতবর্ষ শাসন করতে 2014, যখন উনি প্রধান সেবক প্রধানমন্ত্রী হতে পারেননি, তখন শিলচরের রামনগরের জনসভায় দাঁড়িয়ে উনি অর্জুন নমশূদ্রের নাম নিয়েছিলেন। আমি এই ভিডিও অনেকবার শেয়ার করেছি এবং বলেছিলেন অর্জুন নমশূদ্র আত্মহত্যা করেনি, সে জাতির জন্য নিজের প্রাণ দিয়েছে। সুতরাং অর্জুন নমশূদ্রের যে প্রাণ দিয়েছে জাতির জন্য, তা ব্যর্থ হবে না। আমাকে তোমরা সরকারে আনো, বিজেপিকে সরকারে আনো দিল্লিতে, তাহলে এখানে যতগুলো ডিটেনশন ক্যাম্প আছে সব উড়িয়ে দেবো। দুটো ডিটেনশন ক্যাম্প ছিল, দুটো, আজকে 6খানা প্লাস 3000 মানুষ রাখার জন্য একটা পার্মানেন্ট ডিটেনশন সেন্টার বানানো হয়েছে আসামে, গোয়ালপাড়ার মাটিয়াতে। সম্পূর্ণ টাকা ফাইন্যান্স করেছে কেন্দ্রীয় সরকার। জিনিসটা ভালো করে পরিষ্কার হওয়া উচিত। এবার এটার পরিপ্রেক্ষিতে ত্রিপুরাকে আমি কেন দেখছি, এই জন্য দেখছি যে প্রসিডিওর 80-85 পরে এই ডি ভোটার শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে ট্রাইব্যুনাল এবং তারপরে ডিটেনশন ক্যাম্প, সমস্ত প্রক্রিয়াটা ঠিক একই ধাঁচে 85 যে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের যে আন্দোলন এবং যে দাবি নিয়ে এরা যে আস্তে 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 শুরু করেছিল বাঙালির বিরুদ্ধে, সেই একই জিনিস আজকে ওই কি আইপিটিএফ না টিটিএফ না কি কোম্পানি, কি আছে একটা কোম্পানি আছে ত্রিপুরায়, হ্যাঁ, এই পাতাল কনিয়া, তারপরে আরো কে আছে মুকুঠিন, এরা এখন শুরু করেছে রাস্তায়, এরা এখন রাস্তায় নেমে শুরু করেছে বাঙালিকে বাংলাদেশি স্ট্যাম্প মারার সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ করার জন্য। এরা রাস্তায় নেমেছে। বাঙালি তুমি ঘুমাচ্ছ। এই একই বাঙালির জাত আসামে ঘুমিয়েছিল, তখন তারা চোখ খুলে দেখতে পায়নি, কান দিয়ে দেখে তো বাঙালি, চোখ দিয়ে শুনে। যখন আমরা বলি তখন পেছনে লাগে ওদের আগুন, আগুন তখন তখন আগুন লেগেছিল, কারণ তারা সব কংগ্রেসই ছিল। কংগ্রেসীরা আমার পিছনে লাগতো যখন আমি এই কথাগুলো বলতাম, সত্যি করে কান খুলে শুনে নিন। ত্রিপুরার সন্দর্ভে বলতাম, সিপিএম এর আমার পিছনে লাগতো, শুনে নিন। পশ্চিমবঙ্গেরও সিপিএম এর মানুষরা আমার পিছনে লেগেছে যখন এরা পাওয়ারে ছিল। এই কথাগুলো যেহেতু আমি বলতাম, গোর্খাল্যান্ডের বিরোধিতা করেছিলাম, সিপিএম লাগিয়ে দিয়েছিল আমার পিছনে পুলিশ, এগুলো সব রেকর্ড আছে, ভালো করে বুঝবেন জিনিসটা। এই যে একটা পুরো কর্মকাণ্ড, আর বাঙালি অন্ধভক্ত, বাঙালি, আর এই শুধু অন্ধভক্ত না, দল 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 ছাড়া কিছু বোঝে না বাঙালি। যখন যে দল থাকে সেই দলের হয়ে পাচাটা একটা মানে নির্লজ্জ বেহার মতো নিজের জাতি ধর্ম সব শেষ করে দিয়ে দলীয় সর্বস্ব হয়ে বেঁচে থাকার যে একটা যে প্রবণতা বাঙালির, সেই প্রবণতা উত্তর পূর্বাঞ্চলের বাঙালিকেও ধ্বংস করেছে, পশ্চিমবঙ্গের বাঙালিকেও ধ্বংস করবে, এটা আমি বলে দিচ্ছি। এই একমাত্র দলীয় যে মানে দলীয় স্বার্থে নিজেকে বিকিয়ে দেওয়া, এর জন্য পশ্চিমবঙ্গের বাঙালিকেও ভুগতে হবে আগামীতে। আমি শুরুর থেকে বলছি, আসাম হচ্ছে বাঙালি হচ্ছে গিনিপিগ, আসাম হচ্ছে তার প্রয়োগশালা। আমি বারবার বলেছি, আসামের প্রয়োগশালাতে গিনিপিগদের উপরে যদি সেই ওষুধগুলো যদি সাকসেসফুলি হয়, পরবর্তী গন্তব্য ত্রিপুরা, তারপরের গন্তব্য পশ্চিমবঙ্গ। এই কথাটা আমি আজকে বলছি না, এই কথাটা আমি কিন্তু গত 10 বছর থেকে বলে আসছি। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমাকে নিয়ে অনেক কথা অনেক জায়গায় উঠেছে। আর আজকে আমি কি দেখছি, যে কথা 10 বছর থেকে বলছি সেটা আজকে পৌঁছে গেছে ত্রিপুরার মাটিতে। কয়েকদিন আগে এই পাতাল কন্যা রাজ্যপালকে গিয়ে মেমোরেন্ডাম দিয়েছে এবং সেখানে গিয়ে জানাচ্ছে লক্ষ লক্ষ বাঙালি নাকি বাংলাদেশি ভোটার লিস্টে নাম ঢুকে গেছে, লক্ষ লক্ষ এডিসিতে। সুতরাং এডিসির ভোট হওয়ার আগে তাদের নাম কাটতে হবে। কি বুঝতে পারছেন? আজকে আবার একটু আগে একটা ভিডিও ঢুকেছে, সেখানে তারা আবার ওই দাবির পরিপ্রেক্ষিতে আবার নেমেছে যে এই সমস্ত সব ঠিক করতে হবে। বাঙালিকে বাংলাদেশি বানানোর চক্রান্ত যেটা আসামের মাঠে শুরু হয়েছিল, সেই মাঠ সম্পূর্ণ তারা সেই কাজ সম্পূর্ণ করেছে, এইবার এক্সটেন্ড করেছে। তারা তাদের এজেন্ডা এবার ত্রিপুরায় নিয়ে এসছে। বাঙালি ত্রিপুরার ঘুমাচ্ছ, ঘুমাও, কিন্তু চন্দন চ্যাটার্জিকে মনে রাখবে,
আমার কথাগুলোকেও মনে রেখো। যখন বয় চন্দ্রবিন্দু আর রস আকার আর তালিবস্য তোমার পেছনে ঢুকবে বাঁশ, তখন এই লোকটার কথা নিশ্চয়ই মনে পড়বে। আজকে অন্ধভক্ত হয়েছ, কালকে কমিউনিস্ট হবে, পরশু কংগ্রেস হবে, সব হও, কিন্তু তোমার কানে এই লোকটার কথা এইভাবে চুপবে। কারণ আমি সত্যি কথা বলেছিলাম। আগরতলার রাজপ্রাসাদের আশেপাশে থেকে ভাবছেন আপনারা সুরক্ষিত, হ্যাঁ সুরক্ষিত। আর এক দুটো জাতিদ্রোহী দালাল বাঙালির মধ্যে, এরা গিয়ে রাজপ্রাসাদের দাবেদারি করছে, দালালি করছে, জাতি বিক্রি করছে, বড় বড় কথা ইতিহাসের মা বেহান করছো। তোমাদের বিচার বাঙালি করবে বাঙালি তোমাদের বিচার। দেওয়ালে পিঠ ঠেকেনি বাঙালির, দেওয়াল ভেঙে এখন বাঙালি বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়ার অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে, কিছু করার নেই। ধর্মনগর জয় শ্রীরাম আর হিন্দু রাষ্ট্রে মশগুল, তাই তো নিজেকে বাঁচাতে পারবে না। আমার কথা আজকে লিখে রাখো, আমার নাম লিখে রাখো, চন্দন চ্যাটার্জি। আজকের তারিখ লিখো 15 জুন 2020। আজকের এই মুহূর্তের সময় লেখো 12টা 30। যদি ত্রিপুরার থেকে যতজন বন্ধু আমার দেখছেন লিখুন। ঘুমোচ্ছেন, যখন ঘুম ভাঙবে তখন নিজেকে ডিটেনশন ক্যাম্পে পাবেন। যখন ঘুম ভাঙবে আপনার নামের পিছনে ডি লেগে যাবে, ডি ভোটার মানে ডাউটফুল ভোটার। ঠিক আসামের কায়দায় ঠিক এইটাই হয়েছে। আসামেও আপনার নেতারা আপনাকে জানায়নি যে আসাম অ্যাকর্ডের মূল মন্ত্রটা কি ছিল, জানায়নি আপনাকে, জানায়নি আসাম অ্যাকর্ডের পরে আপনাকে কি করতে হবে লুকিয়ে রেখেছে আপনার নেতারা। কিন্তু আপনার ভোটে তাদের প্রাসাদ বনেছে, রাজপ্রাসাদ বনেছে, তাদের কারি টাকা হয়েছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়েছে, ঘুরে বেরিয়েছে, সব আপনার ভোটে। কিন্তু আপনাকে জানতে দেয়নি যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের তার যে বেছানো হয়েছে সেটা কতদূর, কত সুদৃঢ়, সেটা জানতে দেওয়া হয়নি আপনাকে। একইভাবে ত্রিপুরার মাটিতেও আপনার নেতারা আপনাকে আজকে জানাবে না কি হচ্ছে কি না। যেরকম রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুর এলাকায় পুনর্বসতির জন্য তাদেরকে গেট খুলে দেওয়া হলো, একটা এগ্রিমেন্ট হয়ে গেল, যে এগ্রিমেন্টে বাঙালি কোনো সংগঠন নেই, আপনি জানেনই না একটা এগ্রিমেন্ট সাইন হয়ে গেল। আপনার কাছে জিজ্ঞেসই করলো না, আপনার নেতারাও আপনাকে বললো না, আপনার নেতারাও আপনাকে জানালো না যে ত্রিপাক্ষিক চুক্তি হচ্ছে রিয়াং শরণার্থীদের নিয়ে। জানিয়েছে আপনার নেতারা, বাঙালি নেতারা আপনাকে লুকিয়েছে, আপনাকে জানায়নি। কিন্তু রিয়াং শরণার্থীদের রিহ্যাবিলিটেশনের জন্য খুলে দেওয়া হলো সব রাস্তা। এবার আপনি যখন সেটা নিয়ে আন্দোলন করছেন, কথা বলছেন, আপনার বিরুদ্ধে হাজারটা হুমকি ধমকি শুরু হয়ে গেছে, আপনাকে বলা হয়নি। ভেবে দেখুন, ঠিক একইভাবে আসামের কায়দায় আসামের ধাঁচে ঠিক একইভাবে যখন ডি ভোটার এখানে চালু হয়ে যাবে একটা এক্সিকিউটিভ অর্ডারে, যার কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই, আসামে চলছে আজকে 30 বছর থেকে, এক্সিকিউটিভ অর্ডারে চলছে। আপনি বুঝতেও পারবেন না, ঘুম থেকে উঠে একদিন দেখবেন আপনার ভোটাধিকার নেই, আপনার নামের পিছনে ডি ডাউটফুল লেগে গেছে। এবার করণীয় কি? ট্রাইব্যুনাল কোর্ট বানানো হবে, ফরেনার্স ট্রাইব্যুনাল। সেইখানে আপনি যাবেন, হাজিরা দিবেন, উকিল নেবেন, দিনের পর দিন হাজিরা দিবেন। তারপর হঠাৎ একদিন আপনার সব কাগজপত্র সব ঠিক আছে, দেওয়ার পরেও হঠাৎ একদিন বলে দিবে আপনার বাপের ঠিক নেই, আপনার মায়ের ঠিক নেই। শুনতে খারাপ লাগলো? আরে এটাই হয়েছে আসামে, বলে দিয়েছে আপনার বাপের ঠিক নেই, আপনার বাবার নামের মধ্যে এটাই কি একটা শব্দ মিসিং, আর আপনার নামের মধ্যে শব্দ মিসিং, তো আপনি এই বাপের মেয়ে নন, প্রমাণ হচ্ছে না আপনি আপনার বাপ অমুক, প্রমাণ হচ্ছে না আপনার বাপ অমুক। বাস, এরপরে আপনার ঠিকানা বদলে যাবে। আপনার ঠিকানা বদলে কোথায় যাবেন? ডিটেনশন ক্যাম্প। আপনার নেতারা আপনাকে বলবে না, লুকিয়ে রাখবে, কারণ তাদের রাজনীতি চলবে না এতে। যদি এগুলো ফাঁস হয়ে যায়, আপনাকে জানতে দেবে না কখন কোথায় কি হচ্ছে। তারপরে এসে আপনাকে বলবে, হ্যাঁ সাপে কামড়েছে, আমি ওঝা আছি, আমি ঝাড়বো। আর ঝাড়তে বছরের পর বছর ধরে ঝেড়ে যাবে, বিষ আর নামবে না। এটা এমন বিষ, একবার শরীরে ঢুকলেই বিষ আর যাবে না।
এবার আপনি কৃতদাস হয়ে তাদের পিছন 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 ঘুরবেন, কিচ্ছু হবে না। ওই আইন কানুন কাগজপত্র পেঁচে পড়ে আপনার জীবন শেষ, আপনার কয়েকটা জেনারেশন শেষ। আসামে যাদের সাথে এগুলো হয়েছে তাদের সাথে কথা বলবেন, আপনাকে তারা এই কথা বলে দেবে। আজকে ত্রিপুরার মাটিতে পাতাল কন্যা আবার রাস্তায় নেমে বলছে রাজ্যপালকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, তার উপর এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এডিসি এলাকায় ইমিডিয়েটলি এই বাংলাদেশি শনাক্তকরণ লক্ষ লক্ষ ঢুকে গেছে, তার কাছে লিস্ট আছে। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম এর আগে, একটা লিস্ট দেখাতে পারে নাই, একটা নাম পর্যন্ত বলতে পারেনি কোথায় বাংলাদেশি। কিন্তু ওই ধুয়ো তুলে আর দিল্লি হিন্দি সাম্রাজ্যবাদ, বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী দল, তারা তাদের কথায় রিয়াং শরণার্থীদের জন্য সাইন করে দেয়, কাগজ সাইন করে দেয়, এবং কাগজ সাইন করে বলে দেয় যে হ্যাঁ এদেরকে বসিয়ে দাও, বাঙালিদের সাথে কথা বলার দরকার নেই। ঠিক একইভাবে সাইন করে দেবে, রাতারাতি আপনি হয়ে যাবেন দেশি থেকে বিদেশি। আর যারা আগরতলার রাজপ্রাসাদে বসে ভাবছেন, তার আশেপাশে রাজপ্রাসাদের আশেপাশে থেকে ভাবছেন সুরক্ষিত, ধর্মনগরে হিন্দু রাষ্ট্রের কল্পনা করা যে বাঙালি বঙ্গ সন্তানরা, আমার দুঃখ হয় যে ভাবছেন আপনারা সুরক্ষিত, কেউ বাদ যাবেন না। আজকে আমার নাম লিখে রাখুন, আমার ঠিকানা লিখে রাখুন, আজকের সময় তারিখ দিনক্ষণ সব লিখে রাখুন। আমি চন্দন চ্যাটার্জি এই কথা বলছি। আগামীতে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। তখন আমি জিজ্ঞেস করব, যখন আপনাদের আমি সতর্ক করছিলাম তখন আপনারা সতর্ক হননি কেন? কেন সতর্ক হননি? কেন সতর্ক হননি? দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না দেন, দাঁত পড়ে গেলে অরিজিনাল দাঁত আর গজাবে না, তখন আপনাকে আর্টিফিশিয়াল দাঁত লাগাতে হবে, আর নাহলে দাঁত ছাড়াই চলতে হবে, খেতে পারবেন না, হজম হবে না। কোনটা চান সেটা তো ঠিক করতে হবে, সেটা ঠিক করতে হবে। বাঙালিকে বাংলাদেশি বানানোর এই ঘৃণ্য চক্রান্তকে ধূলিসাৎ করা হচ্ছে জাতির পরম কর্তব্য। সেই কর্তব্যে আপনি যোগ দেবেন না, সেই কর্তব্য থেকে, এই কর্তব্যের থেকে চ্যুত হয়ে আপনি রাজনৈতিক কৃতদাস হয়ে জীবন কাটাবেন? কোনটা? আপনি যদি রাজনৈতিক কৃতদাস হয়ে থাকতে চান, আপনার নেতা যা বলছে তাকে যদি ধ্রুব সত্য হিসেবে ধরে নেন, তাহলে কালকে আপনি অথবা আপনার বাবা, কাকা, জ্যাঠা বা পরিবারের যে কোনো সদস্য অথবা আপনার পাশের বাড়ির মানুষটি একটা বিশাল বিপদে পড়তে যাচ্ছে, বিশাল বিপদে পড়তে যাচ্ছে। কি করতে চান, কি করবেন, এটা ঠিক করুন। আর অন্যের মিথ্যা আশ্বাসে টিকবেন না। অন্যের মিথ্যা আশ্বাসে যদি আপনি এখনো যদি মনে করেন যে এদের মিথ্যা আশ্বাসে আমাদের সব ঠিক হয়ে যাবে, তাহলে সাবধান। এই সাবধান বাণীটা শোনাচ্ছি। জানুয়ারি 2020-এ কায় এসছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। ভুয়ো কথা, গাজর, কোনো নাগরিকত্ব পাবে না। 100 জনে 10 জন পাবে, বাকি 90 জনের কি হবে আমি জানি না। তার রুলটাও ফ্রেম হয়নি এখনো। যেটা রুলটা আসলে বুঝতে পারতাম কয়জন পাবে নাগরিকত্ব। রুল আসার সাথে সাথে আমি বলে দিব কয়জন পাবে, কয়জন অ্যাপ্লাই করতে পারবে, কয়জন পাবে, আমি সঙ্গে সঙ্গে বলে দিব। সেই রুলটা আজকে 6 মাসে বানাতে পারলো না। আমরা কি কিছু বুঝি না? আমরা কিছু বুঝি না? আপনারাই সব বুদ্ধিমান, সব বুঝি। ঠিক এইভাবেই আপনাদের সামনে গাজর মূল্য ঝুলিয়ে ঝুলিয়ে আপনাদের ভারতীয় থেকে বাংলাদেশি হওয়ার রাস্তা পরিষ্কার করবে। আর আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখবেন, আপনি জয় শ্রীরাম বলবেন, আপনার জন্য জয় শ্রীরাম, হরিবোল ছেড়ে জয় শ্রীরামে মেতে যাবেন। আপনার সংস্কৃতি শেষ, আপনার ধর্ম শেষ, আপনার সবকিছু শেষ, জাতি শেষ। কিন্তু এই হিন্দু সংগঠন যারা আপনাকে হিন্দু রাষ্ট্রের পাঠ পড়াচ্ছে, তারা কিন্তু আসামের বাঙালি হিন্দুদের পাশে দাঁড়ায়নি। আসামের বাঙালি হিন্দুদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে একখানা মামলাও করেনি, একখানা মামলা করেনি, একটা টাকাও খরচা করেনি। আমার কথা যদি সত্যতা না পান খবর নিন। একটা কথা মিথ্যা হলে আমি কথা বলা বন্ধ করে দিব কালকে থেকে। আমি এসছি আপনাদের জন্য, আমার জন্য নয়। আমি আপনাদের সাবধান করতে এসছি। আপনি আমার কথাটা বুঝতে যদি না পারেন, এই জন্য আমি দায়ী না। আমার কর্তব্য একজন বাঙালি হিসেবে, জাতি হিসেবে আমার কর্তব্য আপনাদের সাবধান করা। আমি আমার কাজ করেছি, যাতে আগামীতে আপনারা কেউ বলতে না পারেন আপনিও তো ছিলেন, আপনি তখন কেন জানাননি, তখন যাতে আপনি বলতে না পারেন যে আপনিও তো ছিলেন, তখন তো আপনি আমাদের সাবধান করেননি, আপনি বলেননি। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের এই সাবধান বাণী। আজকের দিন 15 জুন 2020, এখন এই মুহূর্তে 12:38 আমি চন্দন চ্যাটার্জি আপনাদের সাবধান বাণী শুনিয়েছি। আপনি ধর্মনগর আছেন, আপনি আগরতলা আছেন, আপনি সেফ নেই। আজকে এডিসিতে হবে এই জিনিসটা, এরপরে অন্যান্য জায়গাতেও দাবি তোলা, অন্যান্য জায়গাতেও দাবি তোলা।
এবং প্রত্যেকটা জায়গায় লাগু হবে, তখন আপনার মুখ লুকানোর আর পালিয়ে বেড়ানোর জায়গা থাকবে না। আমি জানি আমাদের মধ্যে একটা দল আছে নির্লজ্জ, বেহায়া, জঘন্য, তারা তাদের স্বজাতির শোকে মুহ্যমান হয় না। আসামের মধ্যে আমরা দেখেছি যখন আমার স্বজাতির মা বোনেরা ডিটেনশন ক্যাম্পে, তখন তারা মৎসোৎসব করে সেটা নিয়ে কথা বললে সে গালি দেয়, কারণ সে বিজেপি করে। আমার কাছে বিজেপি আর কংগ্রেস দিয়ে কি হবে? আমার জাতি সুরক্ষিত না? আমার জাতিকে বাংলাদেশি বানানোর জন্য আর বিদেশি বানানোর জন্য এরকম একটা মানে ঘৃণ্য চক্রান্ত চলছে, এরকম একটা ঘৃণ্য চক্রান্ত চলছে। সেই চক্রান্তর বিরুদ্ধে কথা বললে, যদি আপনার বিজেপি পার্টির বিরুদ্ধে কথা বলা হয় আর সেই জন্য যদি এসে আমাকে গালাগাল খেতে হয়, আমার কোনো আপত্তি নেই, আমি 100 বার গালাগাল খাবো। আমি আপনাদের ভয় পাই না, এবং আপনাদের ভয় পাই না দেখি আমি কথা বলি। 2 টাকার ভ্যালু দিই না আপনাদের আইটিসিএল এবং যারাই এসে গালাগাল করেন, আপনাদের 2 টাকার ভ্যালু দিই না। আমি বাঙালি, আমি আমার জাতির স্বার্থে রাস্তায় নেমেছি, জাতির পাশে থাকবো মৃত্যু পর্যন্ত, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত থাকবো। তাদের জন্য কিছু করতে পারি বা না পারি, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি লড়বো। এবং আমি মরার আগে বলে যাব যে আমি লড়েছিলাম, বাঘের বাচ্চার মতো লড়েছিলাম, কিন্তু আমার জাতির লোকেরা বেড়াল হয়েছিল, ইঁদুর হয়ে গর্তে ঢুকেছিল। তারা আমার সাথে বেরিয়ে এসে আমার সাথে আরো 10টা বাঘের বাচ্চা এসে দাঁড়াতে পারেনি। এর দায় আর এর দোষ আমার না। আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম, অবশ্যই আমি আমার ছেলে মেয়েদের বলে যাব যে আমি করেছিলাম, তোমাদেরকেও এই মন্ত্র দিয়ে দিলাম, যদি পারো করো। ঠিক আপনারা করবেন। বারবার এসে এই উপদেশ আর আদেশ আর ভাষণ দিয়ে কিছু হয় না। কাজে যদি এগিয়ে আসতে না পারেন, এগিয়ে এসে যদি অগ্রণী ভূমিকা নিতে না পারেন, আর যখন আমি এসে ফেসবুকে কিছু বললাম, কোনো জায়গায় কোনো ভাষণ দিতে গিয়ে আমি কোনো জায়গায় কোনো র্যালিতে কিছু বললাম, তা নিয়ে হাততালি দিলেন, বাড়ি চলে গেলেন, এতে আপনার সুরক্ষা চন্দন চ্যাটার্জি দিতে পারবে না। এই আন্দোলন অবিরাম চলবে, অবিরত চলবে, এবং এই অবিরত জাতির প্রতিষ্ঠার মহিমায় সব প্রতিষ্ঠা করা, সম্মানের সাথে প্রতিষ্ঠা করা, এই অবিরত প্রচেষ্টা, এই যে অবিচল চলে যাওয়া এই যে প্রক্রিয়া, তার মধ্যে থাকা একটা পবিত্র কর্তব্য। আর সেই পবিত্র কর্তব্যে আজকে আপনি নেই, সেই পবিত্র কর্তব্যে আপনারা আসছেন না। আপনারা খালি হা হুতাশ করতে জানেন, দুঃখ হয়ে বলছি, শুধু হা হুতাশ, কি হবে। কিন্তু যখন হা হুতাশ করার সময় না, যখন এগুলোকে প্রতিরোধ করার সময়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার সময়, তখন আপনারা কিছু বলেন না। পরে এসে হায় 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 করবেন, কে বাঁচাবে? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যদি এই ধরণীতে নেমে আসে, পরমহংস শ্রী রামকৃষ্ণ যদি আজকে পুনরায় জন্মগ্রহণ করে, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রও যদি নতুন করে আবার জন্মগ্রহণ করে অবতার হয়ে আসে, বা অন্য কোনো ঠাকুর, কাঠিয়া বাবার থেকে শুরু করে, বিজয়কৃষ্ণ গোস্বামীর থেকে শুরু করে, শ্রী রাম ঠাকুর থেকে শুরু করে, মা আনন্দময়ী থেকে শুরু করে, সবাই যদি চলে আসে, কেউ আপনাদের উদ্ধার করতে পারবে না। যে নিজেকে সাহায্য করতে জানে না, তাকে ভগবানও সাহায্য করে না। যে নিজেকে সাহায্য করতে জানে না, যে নিজের সুরক্ষা দিতে জানে না, যে নিজের ভালো মন্দ জানে না, তাকে ভগবানও সাহায্য করে না। মনে রাখবেন আমার কথা। আমি যাচ্ছি বন্ধুগণ, বিদায়। কিন্তু কথাগুলো বলে গেলাম, মনে রাখবেন। আর যদি মনে করেন যে সময় হয়েছে এই বাংলাদেশি তত্ত্বের বিরুদ্ধে দাঁড়ানোর, আপনাকে বিদেশি প্রতিপন্ন করার জন্য যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, তাদের বিরুদ্ধে নিজের মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আপনার, আমাদের সকলের জাতির পরম পবিত্র কর্তব্য। আমি আছি এই কর্তব্যে আমি আছি। আপনারা আছেন কি? যদি থাকেন জানাবেন। এই নিচে নম্বরও যাচ্ছে, আমার ফেসবুকের অ্যাকাউন্টের মেসেঞ্জারও করতে পারেন, আপনাদের যাদের কাছে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানেও করতে পারেন। আমাদের এখন একটা প্রহরী চাই, প্রত্যেকটা জায়গায় প্রহরী, যারা আমাদের মা ভাই বোনদের পাহারা দেবে, তাদের সুরক্ষা দেবে। ভালো থাকবেন বন্ধুগণ, ধন্যবাদ, নমস্কার। জয় বাংলা, জয় বাঙালি, জয় ভারত।